ইরানের বিরুদ্ধে এই যুদ্ধটা মার্কিন যুক্তরাষ্ট্রের নাকি ইসরায়েলের, এই নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলছেন যে আসল স্বার্থটা হচ্ছে ইসরায়েলের, কারণ ইরান যতক্ষণ তার কাছাকাছি অবস্থান করছে ইসরায়েল নিরাপদ না। ইসরায়েল ক্রমেই পারমাণবিক বোমায় সুসজ্জিত হচ্ছে, শক্তিশালী হচ্ছে, যেটা ইসরায়েলের মতন ক্ষুদ্র রাষ্ট্র শক্তিশালী বটে, কিন্তু যার আকার আয়তন অত্যন্ত ক্ষুদ্র, যে কোনো মুহূর্তে উড়াই দিতে পারে, এমন একটা আশঙ্কা সবসময় ইসরায়েলের। সেই কারণে সে মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্বুদ্ধ করছে এবং এমন এক সময় যুদ্ধে জড়ালো যেখানে ওমানে একটা আলোচনা চলছিল। যারা আলোচনার মধ্যস্থতাকারী তারা বলছিল যে আলোচনাটা অনেক দূর এগিয়ে এসছে এবং শেষ প্রান্ত, আর এক দুই সিটিং দিলেই ইরানের সাথে আমেরিকার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্বাক্ষরিত হবে। এটা যদি হয় তাহলে সবচেয়ে বিপদে পড়বে ইসরায়েল, কারণ ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। যদি প্রত্যাহার হয় ইরান আরো অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে, এবং ইরান যতই চুক্তিবদ্ধ হোক না কেন, ইরান তার অস্ত্র শস্ত্র দিয়ে যেভাবে নিজেকে সজ্জিত করবে সেটা নিয়ে রীতিমতো ঘুম হারাম হয়ে গিয়েছিল ইসরায়েলের। এই কারণে আলোচনার মাঝপথে বা আলোচনার পূর্ণাঙ্গ সমাপ্তির আগেই আমেরিকা হামলা চালালো। এই ক্ষেত্রে আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিন্তু তিনি বলেছেন পরিস্থিতি এমন ছিল যে আমেরিকা হামলা না করলেও ইসরায়েল ঠিকই ইরানে হামলা করত। অর্থাৎ এই আলোচনাকে নকশাত করার জন্য ইসরায়েল হামলা করে বসতো ইরানে। তখন ইরান যেটা করত, প্রথমে সে আমেরিকান লক্ষ্যবস্তু, মধ্যপ্রাচ্যে আমেরিকান লক্ষ্যবস্তুকে ঘিরে আক্রমণ শুরু করে দিত এবং তাতে আমেরিকার সৈন্য সামন্ত মারা যেত, ক্ষতিগ্রস্ত হতো, আমেরিকার ভাবমূর্তিটা মধ্যপ্রাচ্যের কাছে বিলীন হয়ে যেত। সেই কারণে অনেকটা বাধ্য হয়ে আমেরিকা আক্রমণ করেছে। এটা কিন্তু মুখ ফসকে বের হয়ে গেছে। ফলে এটা পরিষ্কার যে আসলে মূল স্বার্থটা হচ্ছে ইসরায়েলের। ইসরায়েল কখনোই চায় না যে ইরানের সাথে আমেরিকার একটা বন্ধুত্ব হোক এবং বন্ধুত্ব হওয়ার মধ্য দিয়ে ইরানের উপরে যে মার্কিন নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক। সেই আলোচনাটাকে ভণ্ডুল করার জন্য এই হামলা। মূল স্বার্থটা আসলে ইসরায়েলের, আমেরিকার না। আমেরিকা শাসন ব্যবস্থা পরিবর্তন চেয়েছিল সত্য, কিন্তু যুদ্ধের দিকে যেতে চায়নি। এই কারণে যখন কি ইরানের জুড়ে বিক্ষোভ হয় তখন কিন্তু ট্রাম্প একদম প্রকাশ্যেই বিক্ষোভকারীদেরকে আহ্বান জানাইছে যে রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য, এবং বলেছে যে তারা সহায়তা করবে। এমনকি বিক্ষোভকারীদের দমনে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার যে পরিকল্পনা, তখনও ট্রাম্প ক্ষিপ্ত হয়েছিল এবং ইরান পরিস্থিতি আঁচ করতে পেরে কিন্তু তখন শাসকরা বলেছিল যে না, তারা শাস্তি দেবে না। এত কিছুর পরেও শেষ পর্যন্ত কিন্তু যুদ্ধ এড়ানো গেল না, শুধুমাত্র ইসরায়েলের নিজস্ব স্বার্থের কারণে। দর্শক কল্পনা করতে পারেন ইরানের কাছে যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে যেতে পারে। এমন ঘটা কি সম্ভব? সম্ভব। একজন ব্যক্তি 3টা ভবিষ্যৎবাণী করছে, ইতিমধ্যে 2টা ভবিষ্যৎবাণী ফুলে গেছে। সে একই ব্যক্তির ভবিষ্যৎবাণী হচ্ছে যুদ্ধে ইরানের কাছে পরাজিত হবে যুক্তরাষ্ট্র। এই খবর এনডিটিভি দিয়েছে এবং এই খবর রীতিমতো এখন ভাইরাল সারা দুনিয়ায়। অধ্যাপক সুইচিং জিয়াং এর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 2 বছর আগের ওই ভিডিওতে জিয়াং ভবিষ্যৎবাণী করেছিলেন ইরানের সঙ্গে যুদ্ধে হেরে যাবে যুক্তরাষ্ট্র। চীনের বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক জিয়াং এর প্রেডিক্টিভ হিস্ট্রি নামে একটি ইউটিউব চ্যানেল আছে। তার চ্যানেলটি এখন দারুণ জনপ্রিয়। সেখানে তিনি নানা বিষয়ে কথা বলেন। তার চ্যানেলের অনুসারী 15 লাখের বেশি। 2024 সালে জিয়াং এর এমনই একটি বক্তব্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে। ওই বক্তব্যে এই অধ্যাপক 3টি ভবিষ্যৎবাণী করেন। প্রথমটি হলো ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসবেন, সেটা হয়েছে। দ্বিতীয় হলো তিনি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন, সেটাও হয়েছে। তৃতীয় হলো যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে। তাহলে 2টা হয়ে গেছে, আর এখন একটা বাকি।
জিয়াং এর প্রথম দুটি ভবিষ্যৎবাণী মিলে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এখন তাকে চীনের নস্ট্রাডামস নামে ডাকা শুরু করেছে। নস্ট্রাডামাস ছিলেন 16শো শতকের একজন ফরাসি জ্যোতিষী। জিয়াং বেজিং এর দর্শন এবং ইতিহাস পড়ান। ইয়েল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা এই অধ্যাপক পেশা জীবনে বড় অংশ জুড়ে চীনের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং পাঠ্যক্রম নকশায় কাজ করেছেন। এর বাইরে জিয়াং তার ইউটিউব চ্যানেলে বৈশ্বিক ঘটনার বিশ্লেষণ এবং পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। চীনা বংশোদ্ভূত এই অধ্যাপকের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি 2024 সালের মে মাসে রেকর্ড করা। সেখানে তিনি বলেন, যদি ট্রাম্প ক্ষমতায় ফিরে আসেন তবে ভূ রাজনৈতিক চাপ যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে। জিয়াং আরো বলেছিলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে সামরিক সংঘর্ষের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। এমন সংঘর্ষ যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর প্রমাণিত হতে পারে। ইতিহাস থেকে মিল খুঁজে জিয়াং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরান আক্রমণকে সিসিলি অভিযানের সঙ্গে তুলনা করেন। এথেন্স থেকে বিশাল এক সামরিক বাহিনী সিসিলিতে বড় ধরনের এক সামরিক অভিযান চালিয়েছিল, যা শেষ পর্যন্ত বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হয়। বক্তব্যে জিয়াং আরো বলেছিলেন, ইরানের ভৌগোলিক অবস্থান এবং দেশটির জনসংখ্যা সেখানে যে কোনো দীর্ঘমেয়াদী দখলদারিত্বকে বেশ কঠিন করে তুলবে। অর্থাৎ ইরানের যে ভৌগোলিক অবস্থান এবং এত বেশি জনসংখ্যা, সেইটা কেউ দখলদারিত্ব করতে পারবে না এই দেশটা। কারণ ইরানের পাহাড়ি অঞ্চল এবং দীর্ঘ সরবরাহ পথ এবং শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরোধ প্রাথমিকভাবে পাওয়া সামরিক সাফল্যকে দ্রুত কৌশলগত ব্যর্থতায় পরিণত করতে পারে। এই জন্য স্থল অভিযানের দিকে কিন্তু আগ্রহী না ট্রাম্প, আকাশপথে যতটা ঘায়েল করা যায়। তো এখন জিয়াং এর এই ভবিষ্যৎবাণী যদি ফলে যায় তাহলে দেখা যাবে যে ট্রাম্প এই যুদ্ধে হেরে গেছে ইরানের কাছে। তাহলে তার ভবিষ্যৎবাণী 3টির মধ্যে 2টা সফল হয়েছে, একটা বাকি। কি হতে যাচ্ছে সেই বিস্ময়কর ঘটনা, নিশ্চয়ই বিশ্বের কোটি কোটি মানুষ এখন সেটি দেখার অপেক্ষায়। ইরানকে সামলানো যাচ্ছে না, ইরানকে পর্যদস্ত করা যাচ্ছে না। ইতিমধ্যে যুদ্ধের 6ষ্ঠ দিন গড়িয়েছে। প্রথমে আমেরিকা এবং ইসরায়েলের যে ধারণা ছিল 1-2 দিনের মধ্যে শেষ ইরান, বাস্তবে দেখা যাচ্ছে যে এমন পরিস্থিতি যে যুদ্ধ কবে শেষ হবে তার কোনো ঠিক নেই। এখন যতই যুদ্ধের সময় বাড়ছে ততই অস্থিরতা বাড়ছে, জ্বালানি সংকট তীব্র হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য অন্তত প্রায় 13টা দেশে ছড়ায় গেছে। সেই সব দেশগুলো যেগুলি মানে সারা বিশ্বে জ্বালানি সরবরাহ করে। এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের মাথা কতখানি নষ্ট হয়ে গেছে যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়লো। টর্পেডো এক ধরনের ক্ষেপণাস্ত্র। সেই টর্পেডো ছুড়ে তারা ইরানের নৌবাহিনীর একটা জাহাজকে ডুবাই দিছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অস্ত্র, ভয়ঙ্কর মারণাস্ত্র ব্যবহার হয়েছে, সেই অস্ত্র এখন ব্যবহার হচ্ছে ইরানের বিরুদ্ধে। কখন করে? যখন পরিস্থিতি আর সামাল দেওয়া যায় না। তার মানে পরিস্থিতি এখন আর আমেরিকার নিয়ন্ত্রণে নেই।